আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা ইসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা কমার্স কলেজ। আমাদের আজকের ক্লাসের যে সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সেই সাবজেক্টের নেম হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। আজকের এই ক্লাসটি আমার ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে চ্যাপ্টার নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ডিভিডেন্ড পলিসি, চ্যাপ্টার নাম্বার 4। আমরা লাস্ট ক্লাসে এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম নতুন চ্যাপ্টার হিসেবে। তো সেই ক্লাসে আমরা এই চ্যাপ্টার সংক্রান্ত বা এই চ্যাপ্টার রিলেটেড যত ব্রিফ কোশ্চেন এবং শর্ট কোশ্চেন আমাদের জানা প্রয়োজন, সেই সব কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি এবং আমরা মোটামুটি কনফার্ম হয়েছি হয়তো কারো সমস্যা নাই, কারণ কমেন্টস বক্সে আমি কারো কোনো কমপ্লেন পাইনি। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি এই ডিভিডেন্ড পলিসির চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টপিক নিয়ে। তো লাস্ট ক্লাসে যখন আমি থিওরি নিয়ে কথা বলছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল টপিকগুলো হচ্ছে ওয়াল্টার্স মডেল, গর্ডনস মডেল, মডেল। সেখানে প্রত্যেকটা মডেলে মার্কেট প্রাইস পার শেয়ার ক্যালকুলেশন শিখব, পাশাপাশি তার উপরে এর ইফেক্টটা কি সেই ইফেক্ট নিয়েও আমরা কথা বলবো। এরপরে আরো বলেছিলাম যে এই তিনটা মডেলের পাশাপাশি আমরা আরো স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট, এই টপিকগুলো নিয়েও আমরা কথা বলবো। এই ধরনের কথা হয়েছিল আমাদের। তো আজকে আমি যে ম্যাথমেটিক্যাল টপিকটা নিয়ে কথা বলবো, যেই টার্মের উপরে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শিখবো, সেটার নাম হচ্ছে ওয়াল্টার্স মডেল। এই ওয়াল্টার্স মডেলের আন্ডারে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো শিখবো। তো আজকে আমরা মোটামুটি দুটো ম্যাথ সলভ করার চেষ্টা করব। প্রথম ম্যাথটাই হবে আমাদের বেস রিলেটেড ম্যাথ, অর্থাৎ এই ম্যাথটা দিয়ে আমরা শিখবো যে আসলে ক্যালকুলেশনটা কেমন হবে। সেকেন্ড ম্যাথটা হবে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, এবং আমার নেক্সট ক্লাসে ওয়াল্টার্স মডেল নিয়ে 10 মার্কসের ম্যাথ কেমন হবে সে সংক্রান্ত আমরা আলোচনা করব। শুরু করছি ওয়াল্টার্স মডেল। তো দেখেন, মার্কেট প্রাইস পার শেয়ার, ওয়াল্টার্স মডেলের আন্ডারে আমাদের একটাই ক্যালকুলেশন শিখবো, সেটা হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার বা কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। তো সেখানে দেখেন এটা সিম্বল হচ্ছে P0, ফর্মুলা হলো ডিপিএস প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইডেড বাই কে। তো এখানে আমরা যে সিম্বলগুলো দেখতে পাচ্ছি, আসেন এই সিম্বলগুলোর মিনিং আমরা জেনে নেই। Here DPS equals to dividend per share, ফার্স্ট ব্র্যাকেটে দেখেন লেখা আছে ইন টাকা। তার মানে আমার এখানে ডিভিডেন্ড পার শেয়ার যে ইনফরমেশনটা আমি এখানে বসাবো সেটা হবে ইন টাকায়। এবার দেখেন তার নিচে আমি ইকুয়ালস টু দিয়ে একটা ফর্মুলা দিয়েছি, ইপিএস অবলিক ইপিএস মাল্টিপ্লাইড বাই বা ইনটু ডি অবলিক পি রেশিও, এটাকে ডিপি রেশিও বলা যায়। তাহলে ডিপিএস এর ফর্মুলাটা কি? ইপিএস ইনটু ডিপি রেশিও। আচ্ছা, এটা আমি এখানে কেন দিয়েছি? এটার কারণটা হচ্ছে, যদি আমার কোয়েশ্চেনে ডিভিডেন্ড পার শেয়ার কত টাকা বলা থাকে, সাপোজ কোয়েশ্চেনে বলা আছে ডিভিডেন্ড পার শেয়ার ইজ টাকা 5, তাহলে আপনি বুঝে নেবেন ডিপিএস এর মান হবে 5। আর যদি ডিভিডেন্ড পার শেয়ার কত টাকা এটা কোয়েশ্চেনে ডিরেক্টলি বলা না থাকে, আমি আবারও বলছি টাকায়, ওকে, ডিভিডেন্ড পার শেয়ার যদি টাকায় মেনশন করা থাকে, তার মানেই আপনি বুঝে নেবেন এটা ডিপিএস এর মান ডিরেক্টলি দেয়া আছে। বাট ডিভিডেন্ড পার শেয়ার যদি টাকায় মেনশন না করে পার্সেন্টেজে মেনশন করা থাকে, সাপোজ দ্য ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 40%, ঠিক আছে, এই ধরনের সিচুয়েশন যদি আপনি দেখতে পান, সেক্ষেত্রে আপনি কি পেলেন? ডিভিডেন্ড পার শেয়ার এবার আমার টাকায় দেয়া নাই, দেয়া আছে পার্সেন্টেজে। তখন সেটাকে টাকায় কনভার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে ইপিএস ইন্টু ডিপি রেশিও। আরো ডিটেল জানার জন্য আমরা যখন ম্যাথ করব তখন আপনাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। হ্যাঁ, আপাতত জেনে রাখেন, যদি আমার ডিভিডেন্ড পার শেয়ার টাকায় দেয়া থাকে তাহলে সেটা ডিপিএস এর মানই দেয়া আছে, তখন আমরা সরাসরি ডিপিএস এর জায়গায় ওই অ্যামাউন্টটা বসিয়ে দেব। আর যদি সেটা টাকায় দেয়া না থাকে, পার্সেন্টেজে দেয়া থাকে, তখন সেই পার্সেন্টেজটাকে টাকায় কনভার্ট করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, ইপিএস ইন্টু ডিপি রেশিও। এই ডিপি রেশিওটা আমার কোয়েশ্চেনে দেয়া থাকবে। আর এই বিষয়টা কি সেটা নিয়ে আমরা পরে আরেকটু কথা বলবো। হ্যাঁ, তাহলে এখানে দেখেন ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার ইন টাকা, এটা আমার কোয়েশ্চেনে ডিরেক্টলি দেয়া থাকবে। ডিপি রেশিও মানে হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যদি বলা থাকে দ্য ডিভিডেন্ড দিস ইয়ার দ্য ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 40%, এটার মানে হচ্ছে এই কোম্পানি টোটাল
ইনকামের ওপর বা আর্নিং পার শেয়ারের উপর কিংবা নেট ইনকামের ওপর তারা 40% ডিভিডেন্ড পে করবে শেয়ার হোল্ডারদের। অর্থাৎ কোম্পানি দিস ইয়ার ডিভিডেন্ড কতটুকু পে করবে এটা যদি পার্সেন্টেজে প্রকাশ করা হয় তাহলে সেটা হচ্ছে ডিপি রেশিও, আর যদি টাকায় প্রকাশ করা হয় তাহলে সেটা হবে ডিপিএস। ঠিক আছে, এখন তাহলে দেখেন যদি ডিভিডেন্ড পে আউট রেশিও ডিরেক্টলি দেয়া থাকে তো খুব ভালো, ইপিএস এর সাথে সেই ডিভিডেন্ড পে আউট রেশিওটা গুণ করে দিয়ে আপনি ডিপিএসটা বের করে ফেলবেন। আর যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেয়া না থাকে তখন ডিভিডেন্ড পে আউট রেশিও বের করার ফর্মুলা হবে 1 মাইনাস রিটেনশন রেশিও। 1 মাইনাস রিটেনশন রেশিও, এই রিটেনশন রেশিওর মানটা কোয়েশ্চেনে দেয়া থাকবে। 1 থেকে রিটেনশন রেশিও মাইনাস করলে যা পাবো সেটাই হবে আমার ডিভিডেন্ড পে আউট রেশিও। তখন ওই ইপিএস এর সাথে ওই ডিভিডেন্ড পে আউট রেশিও গুণ করলে আমরা ইজিলি ডিপিএসটা পেয়ে যাব। আমি আবারও বলছি, আমি এখন ফর্মুলা শেখাচ্ছি আপনাদের, তাই আপনাদের ধরতে একটু সমস্যা হবে। প্র্যাকটিক্যালি যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনে যাব তখন আপনাদের কাছে বিষয়টা যথেষ্ট ইজি হবে। এরপর দেখেন ছোট হাতের আর, এটার দুটা মানে আছে, একটা হচ্ছে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমি আবারও বলছি, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। কোশ্চেনে যেটাই দেয়া থাকুক না কেন এটা সিম্বল হবে স্মল লেটার আর, আর ফার্স্ট ব্র্যাকেটে দেখেন লেখা আছে ইন পার্সেন্টেজ, তার মানে এই ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটার মানটা কোশ্চেনে পার্সেন্টেজে দেয়া থাকবে। এরপর দেখেন কে ইকুয়ালস টু, এটা তিনটা নাম আছে, কোশ্চেনের যে কোনো একটা লেখা থাকতে পারে। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কিংবা কস্ট অফ ক্যাপিটাল কিংবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আমি আবার বলছি, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই তিনটা কথার যে কথাটাই কোশ্চেনে মেনশন করা থাকুক না কেন তার মানে হচ্ছে এটা হলো কে। এখন আপনাদের মধ্যে হয়তো ভেতরে কোশ্চেন হচ্ছে কেটা কি স্মল লেটার কে নাকি ক্যাপিটাল লেটার কে। এটা আসলে কে বিষয়টা হচ্ছে কেমন, আমরা ক্যাপিটাল লেটারে যেভাবে লিখি স্মল লেটারে সেভাবেই লিখি, তো এটার জন্য তেমন কোনো ভ্যারি করবে না। হ্যাঁ, আপনি ক্যাপিটাল লেটার কে লিখলেও যা, স্মল লেটার কে লিখলেও তাই, তবে সো ফার অ্যাজ আই নো এটা ক্যাপিটাল লেটার কে হওয়ার কথা। এবার দেখেন রিটেনশন রেশিও, এটা বের করার ফর্মুলা কি 1 মাইনাস ডিপি রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও, আপাতত আপনারা জেনে রাখেন। হ্যাঁ, এই হচ্ছে ফর্মুলা। তো অ্যাট এ গ্ল্যান্স আপনারা একটু ভালো করে ফর্মুলাটায় চোখ বুলান জাস্ট 25-30 সেকেন্ডের জন্য। এরপরে আমি স্লাইডটা উল্টে দিয়ে আমরা বা স্লাইডটা চেঞ্জ করে পরবর্তী স্লাইডে গিয়ে আমরা ম্যাথ শুরু করতে যাচ্ছি। তো সেখানে আমরা 4 মার্কসের একটা ম্যাথ করব। ভালো করে দেখেন, হ্যাভ আ লুক। জাস্ট একটু দেখেন যে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ারের ফর্মুলাটা কি আছে অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল, ডিপিএস প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইডেড বাই কে। আর নিচে হলো মিনিংগুলো লেখা আছে, ডিপিএস মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিংবা ইন্টারনাল রেট অফ রিটার্ন, কে মানে হচ্ছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই হচ্ছে মোটামুটি। আর এখানে ডিপিএস ক্যালকুলেট করতে গিয়ে আমাদের কিছু ক্যালকুলেশন আছে, অর্থাৎ ডিপিএস এর ফর্মুলা হলো ইপিএস ইন্টু ডিপি রেশিও। ডিপি রেশিওর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস রিটেনশন রেশিও, আর রিটেনশন রেশিওর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ডিপি রেশিও। আবার বলছি, ডিপি রেশিওর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস রিটেনশন রেশিও, জাস্ট উল্টা করলে রিটেনশন রেশিওর ফর্মুলা হচ্ছে লাস্টে দেখেন 1 মাইনাস ডিপি রেশিও। আর আমি আর বলেছি কি, যদি ডিভিডেন্ড পার শেয়ার টাকায় দেওয়া থাকে কোয়েশ্চেনে তার মানে আমার ডিপিএস এর মান ডিরেক্টলি দেয়া আছে, আর যদি পার্সেন্টেজে দেয়া থাকে তাহলে বুঝবেন ডিপি রেশিও দেয়া আছে। আর এই ডিপি রেশিওটা থেকে ডিপিএস বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কি, ওই কোয়েশ্চেনেটা ইপিএস দেয়া থাকবে, ইপিএস এর সাথে ওই ডিপি রেশিও গুণ করে দিলে, অর্থাৎ ডিভিডেন্ড যে পার্সেন্টেজ ফর্মে আছে সেটা গুণ করে দিলে আমাদের ইপিএস এর মানটা ডিপিএস এর মানটা চলে আসবে। হ্যাঁ, এবার আমি স্লাইডটা চেঞ্জ করে দিই, কারণ আমি আশা করছি আমি এতক্ষণ আপনাদের সাথে যে কথা বলেছি এই কথার ফাঁকে আপনারা স্লাইডটা ভালো করে দেখে নিয়েছেন। এবার আসেন আমরা একটা ছোট্ট ম্যাথ করি, এটা 4 মার্কসের জন্য একটা ম্যাথ।
ম্যাথমেটিক্যাল প্রবলেম 1 খুব ভালো করে খেয়াল করবেন। দেখেন আমি একই পেজের ভিতরে কোয়েশ্চেন রেখেছি, গিভেন দ্যাটের সলিউশন রেখেছি এবং ক্যালকুলেশন রেখেছি। এর উদ্দেশ্যটা হচ্ছে যেন আপনারা ম্যাথটা বুঝে ফেলতে পারেন, যেহেতু এটা প্রথম ম্যাথ। তো দেখেন, এ কোম্পানি আর্নস টাকা 10 পার শেয়ার। এ কোম্পানি আর্নস, এটা কি আর্নিংস না? টাকা 10 পার শেয়ার, তার মানে এটাই হচ্ছে আর্নিং পার শেয়ার। তো দেখেন আমিও তাই লিখেছি, সলিউশন লিখে গিভেন দ্যাটে আর্নিং পার শেয়ার ফার্স্ট ব্র্যাকেটে ইপিএস ইকুয়ালস টু টাকা 10। এরপরে কি বলেছে, অ্যাট অ্যান ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ 15%। নেক্সট ইনফরমেশন হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কি ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটার মানে হচ্ছে স্মল লেটার আর। আমিও তাই লিখেছি, আর ইকুয়ালস টু 15%। এটাকে যদি আমরা ডেসিমাল ফরম্যাটে অর্থাৎ পার্সেন্টেজে নেই তাহলে দাঁড়াবে হচ্ছে 0.15। নেক্সট সেন্টেন্স, দ্য ফার্ম হ্যাজ আ পলিসি অফ পেইং 40% আর্নিং অ্যাজ ডিভিডেন্ড। দেখেন কোম্পানির একটা পলিসি আছে বা ফার্মের একটা পলিসি আছে, এটা কি তাদের আর্নিংসের 40% তারা ডিভিডেন্ড হিসেবে পে করবে। এখানে ডিভিডেন্ডটা পার্সেন্টেজে দেওয়া আছে, তাই না? তার মানে এই 40% হচ্ছে আমার ডিপি রেশিও। আমি বারবার বলেছিলাম কোয়েশ্চেনে যদি ডিভিডেন্ড পেমেন্টটা পার্সেন্টেজে থাকে তাহলে সেটা ডিপি রেশিও, আর যদি টাকায় মেনশন করা থাকে তাহলে সেটা হচ্ছে আমার ডিপিএস। তো এখানে যেহেতু ডিভিডেন্ডটা পার্সেন্টেজে দেওয়া আছে, তাই দেখেন গিভেন দ্যাটের থার্ড লাইনে আমি লিখেছি ডিভিডেন্ড পে আউট রেশিও ফার্স্ট ব্র্যাকেটে ডিপি রেশিও ইকুয়ালস টু 40% অফ ডিপি ইপিএস। কারণ কি এখানে বলেই দিয়েছে আর্নিংসের 40%, তার মানে আমার ইপিএস এর 40%। ঠিক আছে, আই হোপ কারো কোনো সমস্যা হচ্ছে না। নেক্সট সেন্টেন্স দেখেন, ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 10%। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানেই হচ্ছে কে এর মান। আমি একটু আগে গিভেন আপনাদের ফর্মুলা বোঝানোর সময় বারবার বলেছিলাম। তাহলে আমরা কি লিখছি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফার্স্ট ব্র্যাকেটে কে ইকুয়ালস টু 10%। আই এম সো সরি, এখানে আমি পার্সেন্টেজটা দিতে পারি নাই, আপনারা কাইন্ডলি একটু দিয়ে নেবেন। দেন ক্যালকুলেট দ্য প্রাইস পার শেয়ার অ্যাকর্ডিং টু ভোল্টার্স মডেল। আচ্ছা, তাহলে আমাদের গিভেন দ্যাট শেষ হয়ে গেল। গিভেন দ্যাটে আমরা কি কি পেয়েছি, ইপিএস 10 টাকা, ইন্টারনাল রেট অফ রিটার্ন স্মল লেটার আর 0.15, ডিপি রেশিও 40%, আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কে ইকুয়ালস টু 10%। আচ্ছা, এই ছিল আমাদের গিভেন দ্যাট। এবার আমাকে কি করতে বলেছে, আমাকে বলেছে ক্যালকুলেট দ্য প্রাইস পার শেয়ার অ্যাকর্ডিং টু ভোল্টার্স মডেল। তো এখন আমি কি করব, অ্যাকর্ডিং টু ভোল্টার্স মডেল প্রাইস পার শেয়ার বা মার্কেট প্রাইস পার শেয়ারের ফর্মুলাটা আমি লিখে ফেলবো। তো দেখেন আমি এখানে ডান পাশে লিখেছি, উই নো অ্যাকর্ডিং টু ভোল্টার্স মডেল প্রাইস পার শেয়ার ফার্স্ট ব্র্যাকেটে P0 ইকুয়ালস টু, উপরে হচ্ছে ডিপিএস প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইডেড বাই কে। এবার যদি আমি সেকেন্ড লাইনে মান বসাতে যাই, শুরুতেই দেখেন ডিপিএস এর মান এখানে কোথাও দেয়া নাই। আচ্ছা, ওটার জন্য আমাকে ওয়ার্কিংস করতে হবে, বাদ রাখলাম। আর এর মান আছে কিনা সেটা আগে বসাই। হ্যাঁ, আর এর মান দেয়া আছে 0.15। দেখেন আমি সেকেন্ড লাইনে আর এর জায়গায় বসিয়েছি 0.15। এবার কে এর মান দেখেন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন গিভেন দ্যাট এর লাস্ট লাইন কে ইকুয়ালস টু 10%, যেটাকে আমরা লিখবো 0.10। তাহলে কে এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি 0.10। ওকে, ইপিএস ফার্স্ট ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন ইপিএস এর মান আমাদের দেয়াই আছে 10 মাইনাস ডিপিএস আমাদের এখনো জানা নাই, ডিভাইডেড বাই কে এর মান দেয়া আছে 0.10। তার মানে আমরা আর এর মান পেয়েছি, কে এর মান পেয়েছি, ইপিএস এর মান পেয়েছি। এবার আসেন আমরা একটু ডিপিএস ক্যালকুলেট করে ফেলি। তো দেখেন যেখানে গিভেন দ্যাট আমি শেষ করেছি সেখানে নিচে আমি ওয়ার্কিংস কথাটা ব্যবহার করে দেখেন ডিপিএস এর ক্যালকুলেশন করেছি। তো ডিপিএস এর ফর্মুলা আমি আপনাদেরকে বলেছিলাম না, ইপিএস ইন্টু ডিপি রেশিও। এখানেও আমি তাই লিখেছি, ইপিএস ইন্টু ডিপি রেশিও। তো ইপিএস এর মান এখানে আমার দেয়া আছে 10 টাকা, আর ডিপি রেশিও দেয়া আছে কত, 40%। তাহলে 10 টাকার 40% হয় টাকা 4। সেটাই আমি সেকেন্ড লাইনে করেছি, দেখেন ডিপিএস এর জায়গায় 4 লিখে দিয়েছি। এবার ক্যালকুলেশনটা শিখে নেন। শুরুতে যেটা করবেন 0.15 ডিভাইডেড বাই 0.10 মাঝখানে অর্থাৎ আর এবং কে কে ভাগ করে দিবেন। 0.15 ডিভাইডেড বাই 0.10 যদি করি তাহলে অ্যান্সার আসে 1.5। এবার এই সাইডে দেখেন ফার্স্ট ব্র্যাকেটে 10 মাইনাস 4 আছে, মাইনাস করলে দিলে হয় 6। তাহলে 0.15 ইন্টু 6 এই দুটো গুণ করলে কত দাঁড়াবে, 9। 4 এর সাথে 9 প্লাস করে দিলে হবে 13, নিচে আছে 0.10।
তাহলে 13 / 0.10 করলে অ্যান্সারটা পাচ্ছি টাকা 130। এখন আপনারা কোশ্চেন করতে পারেন এখানে যে এটার অ্যান্সারটা যে টাকায় হবে আমরা কি করে বুঝবো? প্রাইস পার শেয়ার। প্রাইস কিন্তু আমরা সবসময় কারেন্সি ভ্যালুতেই প্রকাশ করি, তাই না? আমার কোশ্চেনে টাকা আছে তাই এখানে আমি অ্যান্সারে টাকা ব্যবহার করেছি। যদি এখানে ডলার থাকতো তাহলে ডলার ইউজ করতাম, পাউন্ড থাকলে পাউন্ড ইউজ করতাম, রুপি থাকলে আমরা রুপি ইউজ করতাম। সোজা কথা হচ্ছে প্রাইস পার শেয়ার অলওয়েজ কারেন্সি ভ্যালুতে এক্সপ্রেস করা হয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে ফর্মুলার পাশে আমরা ইনটু 100 ইউজ করি নাই। দ্যাট মিনস এখানে অ্যান্সারটা পার্সেন্টেজে প্রকাশ করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় কোশ্চেনটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা একটু বড় সাইজের একটা ম্যাথ করার চেষ্টা করি। প্রবলেম 2, এটা মোটামুটি কলেজে আসার মতো একটা, অর্থাৎ 10 মার্কসের জাস্ট 10 মার্কসের কাছাকাছি যাওয়া যায় সেরকম একটা ম্যাথ। দেখেন প্রবলেম 2 তে কি লিখেছে? দ্য ফলোইং ইজ দ্য ইনফরমেশন অফ ব্যান্ড বক্স লিমিটেড। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা 100। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা 100। এটা একটা নতুন ইনফরমেশন। হ্যাঁ, এরপরে কি বলেছে? আর্নিং পার শেয়ার অফ টাকা 10। গিভেন দ্যাটে আমি লিখেছি আর্নিং পার শেয়ার ইপিএস ইকুয়ালস টু টাকা 10। আপনারা এই কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার এটাও গিভেন দ্যাটের ভেতর এনে নেবেন প্লিজ। এটার কোনো সিম্বল নাই, ওকে? এটা জাস্ট আমরা ইউজ করব কমেন্টস করার জন্য, এটার আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে কি ক্যাপিটালাইজেশন রেট 10%। আপনারা জানেন ক্যাপিটালাইজেশন রেটের সিম্বল হচ্ছে কে। তো দেখেন আমি লিখেছি ক্যাপিটালাইজেশন রেট কে ইকুয়ালস টু 10%। এরপরে কি আছে? অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 60%। দেখতে পেয়েছেন এটা কিন্তু ডিপি রেশিও, কারণ আমার ডিভিডেন্ডটা এখানেও পার্সেন্টেজে দেওয়া আছে। তাহলে আমরা কি লিখলাম? ডিভিডেন্ড পে আউট রেশিও ফার্স্ট ব্র্যাকেটে ডিপি রেশিও ইকুয়ালস টু 60%। এরপর ইফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ, ও এখানে চেঞ্জ দেখেন, ইন্টারনাল রেট অফ রিটার্ন এখানে 3টা আছে। আগের ম্যাথে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন ছিল একটা। আমি একটু স্লাইডটা চেঞ্জ করে দিচ্ছি আর আপনারা আরেকবার দেখেন। আগের ম্যাথে দেখেন ইন্টারনাল রেট অফ রিটার্ন 15%। দেখতে পাচ্ছেন ফার্স্ট সেন্টেন্সের ভেতরে জাস্ট একটা ইন্টারনাল রেট অফ রিটার্ন ছিল, বাট এখন প্রবলেম 2তে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে 3টা। নাম্বার এ 15%, নাম্বার বি 10%, নাম্বার সি 5%। দেখি এখানে কি চেঞ্জ আছে। তাহলে আমরা কি লিখবো? ইন্টারনাল রেট অফ রিটার্ন ফার্স্ট ব্র্যাকেটে আর ইকুয়ালস টু 15%, এ, বি 10%, সি 5%। দেন ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল। এবার আপনাকে অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল মার্কেট প্রাইস পার শেয়ার ক্যালকুলেট করতে বলেছে। কি করবেন শিখিয়ে দিই। আপনাকে এবার মার্কেট প্রাইস পার শেয়ার 3বার বের করতে হবে। যখন আর এর মান 15% তখন একবার, যখন আর এর মান 10% এটা নিয়ে একবার, যখন আর এর মান 5% তখন একবার। ঠিক আছে? তাহলে আমি কি বলেছি? আপনাকে এই ধরনের সিচুয়েশনে মার্কেট প্রাইস পার শেয়ার 3বার বের করতে হবে। যে কয়টা ইন্টারনাল রেট অফ রিটার্ন দেওয়া আছে ঠিক সেই কয়বার। নাম্বার এতে আপনি বের করবেন যখন আপনার আর এর মান 15%, তখন অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল মার্কেট প্রাইস পার শেয়ার কত হবে। নাম্বার বিতে আপনি বের করবেন মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল যখন আর এর মান 10%। নাম্বার সিতে আপনি বের করবেন মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল যখন আপনার আর এর মান 5%। ঠিক আছে? আগের নিয়মেই জাস্ট আপনাকে 3বার বের করতে হবে। তো দেখেন আমি কিভাবে করেছি। We know according to Walters model, market price per share P0 equals to DPS plus R divided by K into EPS minus DPS divided by K। এই ফর্মুলাটা তো আমাদের পরিচিত, তাই না? ওকে, এবার দেখেন নাম্বার এতে আমি কি করেছি? when R equals to 15%। খেয়াল করেছেন? এবার ফর্মুলা ক্যালকুলেশন আসেন। ডিপিএস, আমার কোয়েশ্চেনে কিন্তু ডিপিএসটা পার্সেন্টেজে দেয়া ছিল। এবার আমাকে ডিপিএসটা টাকায় বের করে নিতে হবে। তো ফর্মুলা কি? ইপিএস ইন্টু ডিপি রেশিও। দেখি আমাদের ইপিএসটা কত ছিল। গিভেন দ্যাটে দেখেন আমাদের ইপিএস হচ্ছে টাকা 10। হ্যাঁ, আরেকটু দেখে নেন কে এর মান হচ্ছে 10%, বারবার স্লাইড চেঞ্জ করব না। ইপিএস হচ্ছে টাকা 10, কে এর মান 10% আর ডিপি রেশিও 60%। ঠিক আছে? এবার আসেন ইপিএস হচ্ছে 10 টাকা, ডিপি রেশিও 60%, তাহলে আমার ডিপিএস দাঁড়ায় টাকা 6। তাহলে ডিপিএস আমি 6 পেয়েছি। নাম্বার এতে আমি আর এর মান ধরেছি কত? 15%, অর্থাৎ 0.15।
কে এর মান আমি বলেই দিয়েছি 10% দেওয়া আছে অর্থাৎ 0.10। এবার ইন্টু ইপিএস হচ্ছে 10 মাইনাস ডিপিএস হচ্ছে 6 ডিভাইডেড বাই 0.10। আগের মতোই ক্যালকুলেশন 0.15 ডিভাইডেড বাই 0.10 যদি আমরা গুণ করি তাহলে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে 1.5 ইন্টু 10 থেকে 6 মাইনাস করলে দাঁড়াবে 4। দেখেন থার্ড লাইনে আমি তাই করেছি 1.5 ইন্টু 4, ওদিকে 6 প্লাস তো রয়েছে ডিভাইডেড বাই 0.10। এবার 1.5 এর সাথে 4 যদি আমরা মাল্টিপ্লাই করি অ্যান্সারটা দাঁড়ায় 6, তাহলে 6 প্লাস 6 করলে হয় 12, 12 ডিভাইডেড বাই 0.10 করলে দাঁড়ায় টাকা 120। আমার মনে হয় না কারো সমস্যা হওয়ার কথা। এবার চলে যাই আমরা নাম্বার বিতে, যেখানে আর এর মান হবে 10, অর্থাৎ আমার ডিপিএস 6 থাকবে, ইপিএস 10 থাকবে, কে এর মান 0.10 থাকবে, শুধু আর এর জায়গায় 0.15 না হয়ে হবে 0.10, কারণ হচ্ছে আমার বি নাম্বারে ইন্টারনাল রেট অফ রিটার্ন বলা ছিল 0.10। দেখেন তাহলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখেন বিতে কি লিখেছি, when r equals to 10%, P0 equals to একই ফর্মুলা ডিপিএস প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইডেড বাই কে। তাহলে ডিপিএস এর মান আমাদের আগে থেকেই টাকা 6 ছিল, তারপর আমি সাইডে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে করেছি। আপনারা এখন কোশ্চেন করছেন মিস এই যে আমরা নাম্বার এতে একবার P0 ক্যালকুলেট করছি, নাম্বার বিতে একবার P0 ক্যালকুলেট করছি, এটার কারণে আমাদের ডিপিএস এ কোনো চেঞ্জ আসবে না? না, কারণটা কি জানেন, আমাদের ইপিএস আর ডিপি রেশিও কিন্তু একটাই। আমাদের কিন্তু বলে নাই যে ইপিএস এক একবার এক এক রকম কিংবা ডিপিএস এক একবার এক এক রকম, সেটা কিন্তু বলে নাই। আমাদের ডিপি রেশিও একটাই, ইপিএসও একটাই। এই কারণে প্রত্যেকটা ক্যালকুলেশনে আমাদের ডিপিএস এর ক্যালকুলেশনটা অর্থাৎ মানটা সেম থাকবে। মনে হয় বুঝতে পারছেন। বাসায় অবশ্যই আমার ম্যাথটা শেষ হলে আরেকবার একটু প্র্যাকটিস করবেন। তো আসেন আমরা সেকেন্ড লাইনে এসে মান বসাই। ডিপিএস 6 এর জায়গায় 6 থাকবে, আর 0.10 হবে। এবার কে আগে 0.10 ছিল, এবারও 0.10 থাকবে। ইপিএস 10 ছিল 10 থাকবে, ডিপিএস 6 ছিল 6ই থাকবে। এবার তাহলে 0.10 ডিভাইডেড বাই 0.10 করলে সেটা 1 হয়, ইন্টু 10 মাইনাস 6 করলে সেটা 4 হয়। তাহলে 4 ইন্টু 1 হচ্ছে 4, 6 প্লাস 4 করলে হয় হচ্ছে 10 ডিভাইডেড বাই 0.10 করলে আমরা যদি ক্যালকুলেট করি 10 ডিভাইডেড বাই 0.10 তাহলে অ্যান্সারটা দাঁড়ায় টাকা 100। খেয়াল করে দেখেন, যখন আমার আর এর মান 15% তখন আমার P0 হয়েছে টাকা 120। খেয়াল করেন, আর এর মান যখন 15% P0 হয়েছে টাকা 120, আর যখন আর এর মান 10% তখন আমার P0 হয়েছে টাকা 100। খেয়াল করেছেন, আর এর মানও কমে যাচ্ছে, P0 কমে গেছে। এবার আসেন সি, when r equals to 5%, একই ক্যালকুলেশন, জাস্ট আর এর জায়গায় আমরা এবার 10% না বসিয়ে বসাবো হচ্ছে 5% অর্থাৎ 0.05। তাহলে ডিপিএস আমাদের 6 ছিল 6ই থাকবে, ইপিএস 10 ছিল 10 থাকবে, কে 0.10 ছিল 0.10 থাকবে, শুধু আর এর মান 0.10 জায়গায় হবে 0.05। এবার ক্যালকুলেশনে আসেন, 0.05কে যদি 0.10 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে 0.50 ইন্টু 10 মাইনাস 6 করলে হয় 4। এবার 0.50 সাথে 4 গুণ করলে দাঁড়ায় কত জানেন, 2। 6 প্লাস 2 করলে হয় 8 ডিভাইডেড বাই 0.10। 8 ডিভাইডেড বাই 0.10 যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে টাকা 80। দেখেন নিচে আমি একটা কথা লিখেছি ইফেক্ট, এই ইফেক্টটা আপনারা শুধু বাসায় ভালো করে লিখে রাখবেন। আমি এখন কিছু বলবো না, কারণ হচ্ছে কেন বলবো না সেটা তার উত্তরটা আপনারা নেক্সট ক্লাসে পেয়ে যাবেন। নেক্সট ক্লাসে আমি এমন একটা ম্যাথ করাবো যেখানে বলবে শো দ্য ইফেক্ট, তখন ওই ইফেক্টটা যখন আপনাদেরকে বোঝাবো তখন আমি আপনাদেরকে বলবো যে গত ক্লাসে আমি যে ইফেক্টটা নিচে লিখে দিয়েছিলাম এবার আপনারা বাসায় বসে একটু শিখবেন। আজকের প্রথম ক্লাসে আমি ইফেক্টটা বলে আপনাদেরকে বেশি লোড দিতে চাচ্ছি না ম্যাথের প্রথম ক্লাসে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। সি ইউ ভেরি সুন ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।